আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমাদের মাথায় দিনের বিভিন্ন সময়ে কোন একটা গানের মিউজিক ঢুকে যায়, কোন একটা গান মাথায় ঢুকে যায়, হয় না কাজটা? হয় না? এবং সেই গানটা মাথার মধ্যে বাজতেই থাকে, কিছুতেই বের হয় না, অনেকক্ষণ ধরে বাজতে থাকে, বের হয় না। কথা সেটা না, কথা হলো কোন গানটা মাথায় ঢুকছে এটা কিন্তু আপনার তখনকার যে পরিস্থিতি, আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে মানসিক অবস্থা সেটার উপরে ডিপেন্ড করে না। এমনিতেই কোন একটা মিউজিক মাথার মধ্যে ঢুকে যায়। ফর এক্সাম্পল, আমি ধরেন অফিসে যাচ্ছি, একদম ফর্মাল শার্ট পরে, ফর্মাল প্যান্ট পরে, খুব ফিটফাট হয়ে অফিসে যাচ্ছি। অফিসে যাওয়ার সময় আমার মাথার মধ্যে এমন একটা গান ঢুকে গেছে যে গানটা হয়তোবা আমি প্রকাশ্যে গাইতেও লজ্জা পাবো, কারণ সে গানটা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। ধরেন মাথায় ঢুকছে পোলা তো নয় যেন আগুনেরই গোলামি, এই গানটা ঢুকছে মাথায়। এই গানটা কিন্তু আমার পোশাকের সঙ্গে যায় না, আমার চাকরির সঙ্গে যায় না, আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না, কিন্তু গানটা মাথায় ঢুকে গেছে। এবং মজার বিষয় হচ্ছে ওই গানটা মাথার মধ্যে বাজাতে আমার খুব শান্তি লাগতেছে, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। মনে হচ্ছে গানটা কি সুন্দর, পোলা তো নয় যেন আগুনেরই গোলা দেয়। এটা বাঁচতেই থাকে, বের করা খুব ডিফিকাল্ট। আমি যখন কাজ করতাম চট্টগ্রাম কাস্টম হাউসে, তো আমাকে আমার এডিশনাল কমিশনার স্যার রুমে ডেকেছিলেন বকা দেওয়ার জন্য। আমি খুব বকা খাই, বুঝছেন, আমার চেহারাটা মনে হয় বকা টাইপের, আমাকে বকা দিতে অনেক শান্তি। তো আমাকে ডাকছে বকা দেওয়ার জন্য এবং বকা খাচ্ছি, স্যারের রুমে গিয়ে বকা খাচ্ছি। তো স্যারের রুমে যাওয়ার 20-25 মিনিট আগে যখন আমি আমার রুমে বসে কাজ করছিলাম, তখন মাথার মধ্যে একটা গান ঢুকছে এবং সেই গানটা বাজতেছিল। গানটা হচ্ছে সাইয়া দিল মে আনা রে, এই গানটা বাজতেছে। তো স্যারের সামনে যখন আমি বসে আছি তখনও মাথায় বাজতেছে সাইয়া দিল মে আনা রে। যার ফলে স্যার যে আমাকে বকা দিচ্ছে, বকা দেওয়ার একটা নিয়ম আছে, আপনাদের শিখাইনি। যখন কেউ আপনাকে বকা দিবে তখন আপনার পবিত্র দায়িত্ব হচ্ছে আপনার চেহারাটাকে ফৈন্যের পুঁতের মতো করে ফেলা। যদি আপনি সেটা করতে না পারেন, যিনি আপনাকে বকা দিচ্ছেন উনি খুবই বিরক্ত হবেন। যেহেতু আমার মাথার মধ্যে বাঁচতেছে সাইয়া দিল মে আনা রে, আমার চেহারাটাকে আমি চাইলেও ফৈন্যের পুঁতের মতো করতে পারতেছি না। আমার চেহারা হচ্ছে প্রশান্ত, হাসি এরকম ভাবে আমি বকা খাচ্ছি। স্যার তো আরো বিরক্ত হয়েছে। স্যারে বলে যে তোমাকে আমি বলতেছি আর তোমার কনসেন্ট্রেশন এখন ভিন্ন দিকে, তুমি এখানে ফিজিক্যালি প্রেজেন্ট, মেন্টালি অ্যাবসেন্ট, তোমার সমস্যাটা কোথায়? কাজের প্রতি মনোযোগ নাই, একটা কাজ দিলে 10 দিন ফেলো, বিভিন্ন বিষয়ে বলতেছে। স্যার যখন অনেক বেশি রেগে যাচ্ছিল তখন আমার মাথার মধ্যে বাজতেছে ছম। এই জিনিসটা কেন হয়? আজান দিচ্ছে? ওকে, 5 মিনিট একটু ব্রেক নিই, আজানটা শেষ হবে একটু। আপনারা দেখবেন আপনি এত সুন্দর করে মনের মাধুরী ঐশ্বর্যা মিশিয়ে একটা স্ট্যাটাস পোস্ট করলেন, কেউ দেখবে না, কোথাও কেউ নেই। আর আপনার বন্ধুরা কি সব আলতু জিনিস লিখছে, ও লাইক বাই 100-150, আর আপনি স্ট্যাটাসটা পোস্ট করার পর হা করে তাকায় আছেন ফেসবুকের দিকে, মশা মারতেছেন, লাইক আসে না। এরকম এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আমি কি করতাম সেটা বলি। মাঝে ধরেন বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা করতেছি, মাথায় আসছে বিসিএস আমার নাও হতে পারে, এত কঠিন একটা পরীক্ষা, আমার কি হবে? আমি পড়তেছি কয়দিন, আমার বন্ধু বান্ধব কতদিন ধরে পড়তেছে। অর্থাৎ একটা নেগেটিভ সিগন্যাল রিসিভ হওয়ার পরে অনেকগুলো সিগন্যাল রিসিভ হওয়া শুরু করে। তখন আপনারা যে বুদ্ধিটা ফলো করতে পারেন, যেটা আমি করতাম, প্লিজ তখন জাস্ট বইটা পড়া বন্ধ করে দেবেন, একদম বন্ধ করে দেবেন, দরকার নেই পড়ার। আপনি ওই সময় অন্য কাজ করেন, একটা মুভি দেখেন, নাটক দেখেন, ঘুরে আসেন কোথা থেকে, কোনো অসুবিধা হবে না। আপনি ওই ঘটনার পর থেকে যতক্ষণই পড়াশোনা কন্টিনিউ করবেন ততক্ষণই আপনার ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। তখনই পড়াটা বন্ধ করে দেন, ওই ভূতটা মাথা থেকে চলে যাক, এরপর পড়াশোনা শুরু করেন, কোনো অসুবিধা নেই। ঘুরে আসেন একটু বাইরে থেকে, নদীর পাড় থেকে হেঁটে আসেন, কোনো সমস্যা নেই।
ক্লিয়ার কথাটা? এটাকে বলে লাইফ অ্যাট্রাক্টস লাইফ। এই থিওরিটা আমার না, আমার পড়া সেরা মোটিভেশনাল বই হচ্ছে দ্য সিক্রেট। আমার পড়া বেস্ট মোটিভেশনাল বই হচ্ছে দ্য সিক্রেট। দ্য সিক্রেট এটা হচ্ছে বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় 5 নম্বরে আছে দ্য সিক্রেট। ওই বইয়ের থিওরি। আপনারা কিছু মোটিভেশনাল বই আমি বলি, কালেক্ট করে পড়তে পারেন। দ্য সিক্রেট, দি আলকেমিস্ট একটা বই আছে, দি আলকেমিস্ট, পাওলো কোয়েলোর লেখা, অসাধারণ বই। দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, এটাও খুব ভালো বই। ইউ ক্যান উইন একটা বই আছে, শিক্ষার লেখা, ওটাও ভালো বই। এরকম কয়েকটা বই আমার লিস্টও আছে, ফেসবুকে দেখবেন একটা নোট আছে, ওখানে পেয়ে যাবেন, পাবলিক করা। ওকে, যারা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো দেয় তাদের মধ্যে মাত্র 1% ক্যান্ডিডেট সফল হয়। জানেন বিষয়টা? আপনারা এখনো যারা চাকরির বাজারে নামেন নাই তাদেরকে একটু ভয় লাগাচ্ছি আমি। হ্যাঁ, যদি পোস্ট হয় একটা, সেই পোস্টের জন্য পরীক্ষা দেয় কমপক্ষে 100, কমপক্ষে 100। আপনারা হিসাব করে নেন এতটা পোস্টের জন্য কতজন পরীক্ষা দিচ্ছেন। কমপক্ষে, আমি এটা কমাই বলছি, আরো বেশি হয়। সার্কুলারগুলো যদি একটু দেখেন বুঝতে পারবেন। এই 1% ক্যান্ডিডেট যারা সফল হয় তারা আসলে কিভাবে সফল হয় এটা একটু বলি। পরের স্লাইডগুলোতে আছে। আপনাদের দিয়ে হবে, বুঝছেন? আপনাদের ধৈর্য দেখে আমি অবাক হয়ে গেছি। সকাল থেকে এখনো বসে আছেন কোনো ধরনের মারামারি করা ছাড়া, বিশাল ব্যাপার। আচ্ছা, ক্যারিয়ার কাউন্সেলিং এর ক্ষেত্রে আমি আপনাদের বলবো সবসময় সঠিক মানুষটার কাছে যাবেন পরামর্শের জন্য। যদি তেমন কোনো মানুষকে না পান, সবচেয়ে ভালো হচ্ছে কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করা, নিজের মতো করে পড়াশোনা করা। নিজের মতো করে কিভাবে পড়বেন এটা একটু বলবো। আমার ওই বিসিএস পরীক্ষার প্রিপারেশন টেকনিক যে স্লাইডগুলো ওখানে আছে, আমি বলবো ওগুলো একটু ভালো করে খেয়াল করবেন কিভাবে নিজের মতো পড়া যায়। আমি কিন্তু পরীক্ষা দেওয়ার সময় সামনাসামনি বিসিএস ক্যাডার দেখছি চোখে। আমি যদি শুধু জেনারেল ক্যাডারের কথা বলি, শুধু জেনারেল ক্যাডারের কথা বললে মানে প্রফেশনাল এবং টেকনিক্যাল বাদ দিলে চোখের সামনে বিসিএস ক্যাডার দেখছি হাতে গুনে গুনে 3 থেকে 4 জন, আর কখনো দেখি নাই। তার মধ্যে একজনের সাথে কথা বলতে পারছিলাম, বাকিদের মানে আমি জানি না, অনেকে না মানে যারা সাধারণ ক্যান্ডিডেট আমাদের মতো, যারা আমরা পরীক্ষা দিচ্ছি তাদের সাথে কথা বলে না, মানে গুনেই না, পাত্তাই দেয় না, ভাব নাই কি আমি জানি না, এরকম দেখছি। যাই হোক, এরকম আমিও ফেস করে আসছি। পরে আমার আর এই ধরনের কেউ ভাব টাপ দেখালে আমি আমার যে অনেক বেশি, আমি সেকেন্ড টাইম তাকে নক করি না কখনো, এইভাবে আমি নিজেই করে ফেলি কাজটা। যাই হোক, একটা ব্যাংক দেখতেছেন, ব্যাংক, এই থিওরিটা আমার না, এটা হচ্ছে ব্রায়ান ট্রেসির একটা থিওরি। ওনার একটা বই আছে, বইটার নামও হচ্ছে ইট দ্যাট ফ্রগ। থিওরিটা একটু বলি, ইট দ্যাট ফ্রগ থিওরিটা কেমন একটু বলি। ধরেন আমি আপনাকে 3টা ব্যাংক খাওয়ার জন্য দিচ্ছি, এগুলো আপনাকে খেয়ে ফেলতে হবে কাঁচা কাঁচা, রান্না করা যাবে না, কাঁচা কাঁচা খেয়ে ফেলতে হবে। 3টা ব্যাংক দিচ্ছি খাওয়ার জন্য। এখানে আপনারা ইসিস করতেছে কেন বুঝলাম না। আরে ভাই, আমি তো আপনার রেখে দিচ্ছি, আমি তো খাচ্ছি না, বুঝতে হবে। এরপর আপনি করলেন কি, আপনি ভাবতেছেন ব্যাংক খাবো, থাক রেখে দিন, খেলেন না। আপনি যে খান নাই, দ্বিতীয় দিন কিন্তু ব্যাংকগুলো গায়ে বদলে একটু বেড়ে গেছে, বেড়ে গেছে না, বেড়ে যাবে, তখনও খান নাই। তৃতীয় দিন তারপরও খান নাই, গায়ে বদলে আরো বেড়ে গেছে ব্যাংকগুলো। তখন আমি আপনাকে ফোন করে বললাম যে ভাই, আমি আপনাকে কিছু ব্যাংক খাওয়ার জন্য দিয়েছিলাম, ওগুলো খাইছিলেন তো?
আপনি বললেন না ভাই এগুলো তো খাই দেয়, না খেতে হবে, খেয়ে ফেলেন। তখন আপনি চিন্তা করতেছেন ব্যাংকগুলো যখন খেয়ে ফেলতেই হবে, থাক যা আছে কপালে খেয়ে ফেলি, রাখলে তো আরো বেড়ে যাবে। এরপর আপনি খাওয়ার আগে ব্যাংকগুলোর দিকে তাকাচ্ছেন, তাকাই দেখতেছেন এই তিনটা ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটা সবচেয়ে কিউট। এই ব্যাংক, আমার ব্যাংক তো কিউট হইতেই পারে না, ব্যাংক বলে কি সে মানুষ না, তার কিউটের অসুবিধা। আচ্ছা, তিনটা ব্যাংকের মধ্যে সবচেয়ে কিউট ব্যাংক কোনটা, ওটাকে আগে খাবেন, ওটাকে খেলে আপনার একটু কষ্টটা কম হবে, খেয়ে ফেলবেন। এরপরে ওটা থেকে যেটা একটু কম কিউট ওটা খাইলে কিন্তু আপনার অনেক কষ্ট হবে। আর সবচেয়ে কুৎসিত ব্যাংকটাকে খেতে খবর হয়ে যাবে, অনেক বেশি বেশি কষ্ট হবে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারতেন? নাম্বার 1, যদি আপনি ব্যাংকগুলোকে প্রথম দিন খেয়ে ফেলতেন তাহলে ব্যাংকগুলোর সাইজ বাড়তো না, আপনার কষ্টটা কমে যেত। নাম্বার 2, ব্যাংকগুলো খাওয়ার সময় যদি আপনি কুৎসিত ব্যাংকটা সবার আগে খেয়ে ফেলতেন তাহলে বাকি ব্যাংকগুলো খাওয়াটা আপনার জন্য সহজ হতো, এই কারণেই যে মানসিকভাবে আপনি একটু চাপমুক্ত থাকতেন, এই কারণে সহজ হতো। যখন আমরা কোনো একটা কাজ ফেলে রাখি না করে, তখন আসলে কি ঘটে? কাজগুলো কিন্তু প্রতিদিন একটু একটু করে আয়তনে বাড়তে থাকে, ভলিউমে বাড়তে থাকে, কমে না। নাম্বার 1। নাম্বার 2, যখন আপনার সামনে করার জন্য অনেকগুলো কাজ থাকবে, আমি আপনাদের বলবো সবচেয়ে কঠিন এবং বিরক্তিকর কাজটা আগে করে ফেলেন, বাকিগুলো পরে করেন। এটা হবে কি, কঠিন এবং বিরক্তিকর কাজটা আগে করে ফেললেন, বাকিগুলো করতে আপনার সাধারণত যে সময়টা লাগার কথা তার চেয়ে অনেক কম সময় লাগবে। এই থিওরিটার নাম হচ্ছে ইট দ্যাট ফ্রগ থিওরি। ব্যাগটা খেয়ে ফেলবেন। স্ট্রেস ম্যানেজমেন্ট, আমি কিভাবে করে চাপ সামলাই, ব্যক্তিগত জীবনের চাপ, পারিবারিক জীবনের চাপ, পেশাগত জীবনের চাপ কিভাবে সামলাই, অনেকগুলো টেকনিক ফলো করি। আমি প্রচুর মোটিভেশনাল বই পড়ি, এখনো পড়ি, অনেকগুলো অ্যাপ্রোচ ফলো করি। একটা অ্যাপ্রোচ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার একজন পছন্দের মানুষের কাছ থেকে শেখা, সচিন রমেশ টেন্ডুলকারের কাছ থেকে শেখা। দেখা যাক। পাকিস্তানের শিয়ালকোটে একটা ম্যাচ চলছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচে ইন্ডিয়ার 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান 22 রানের মাথায় আউট। আজহারউদ্দিন, রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জরেকর সবাই আউট 22 রানের মাথায়, প্রথম 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান। সচিন টেন্ডুলকার তখনও সচিন টেন্ডুলকার হয়ে ওঠেন নাই। তখন ওই ম্যাচটা ছিল তার ক্যারিয়ারের 4th টেস্ট ম্যাচ এবং তার বয়স ছিল তখন 16 বছর, একজন বালক। টেন্ডুলকার ব্যাটিং করতে নামলেন 5 নম্বরে। ওয়াকার ইউনুসের একটা বল এসে সরাসরি তার নাকে এসে লাগে। নাকে এসে লাগার পর তার নাকের এই যে হাতটা, এই হাতটা ডিসলোকেটেড হয়ে পাশে সরে আসে, স্থানচ্যুত হয়ে পাশে সরে আসে এবং প্রচণ্ড ব্লিডিং হতে থাকে। টেন্ডুলকার মাটিতে লুটিয়ে পড়লেন এবং টেন্ডুলকারের সহ ব্যাটসম্যান ছিলেন সিধু। সিধু তাকে দেখে বলছিলেন এ ছেলে তো বাঁচবে না, অনেকে বলছিল তার ক্যারিয়ার শেষ। তখন সিধু খেপে গিয়ে বলছিলেন তুমি ক্যারিয়ার নিয়ে আসছো, এই ছেলেটা বাঁচবে না, ওকে বাঁচাবো। ডক্টর ইরানি উনি এসে টেন্ডুলকারকে ব্যান্ডেজ বেঁধে দিলেন। তখন টেন্ডুলকারকে সবাই বলছিল তুমি ফিরে যাও, রেস্ট করো, আমরা আজকে হেরে যাচ্ছি, কিছু করার নেই, ইন্ডিয়া আজকে হেরে যাবে, কিছু করার নেই, তুমি যাও, রেস্ট করো। ওই ব্যান্ডেজ ভেদ করে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল, প্রফিউজলি ব্লিডিং হচ্ছিল। সবাই বলছিল তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে। হঠাৎ করে টেন্ডুলকারের মাথায় কি যেন আসছে, সে ব্যাট নিয়ে 2টা কথা বলছেন, মেয়ে খেলেগা। মেয়ে খেলেগা মানে কি? আমি খেলবো, আই উইল প্লে। এবং এটা বলে উনি সরাসরি ফিরে চলে গেলেন।
কেউ ওনাকে আটকাতে পারলো না। আজহারউদ্দিন অনেকবার নিষেধ করা সত্ত্বেও উনি শুনলেন না। উনি ওই অবস্থায় পুরো বিশ্ব দেখছে, একটা বাচ্চা ছেলে, 16 বছর বয়সের একটা বাচ্চা ছেলে, সেই ছেলেটা যাচ্ছে, তার নাক দিয়ে রক্ত পড়ছে, তার সেটা উপেক্ষা করে সে খেলতে গেছে। এবং এরপর উনি একে একে 57 রান করে ওই ম্যাচটা ড্র করেছিলেন, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা। ওনার জায়গায় আপনি আমি বলে কিন্তু জীবনও খেলতে নামতাম না, এবং উনি নেমেছিলেন। সে কারণে উনি টেন্ডুলকার বলতে পারছেন, আমরা পারি না। পার্থক্যটা হচ্ছে ওখানে। তো আমি ইন্ডিয়ান টিমটাকে খুবই অপছন্দ করি ব্যক্তিগতভাবে, কিন্তু টেন্ডুলকারকে পছন্দ করি, অসম্ভব পছন্দ করি। টেন্ডুলকারের একটা কথায় আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে যে করাপশনটা হয়েছিল, যে দুর্নীতিটা হয়েছিল, এটা নিয়ে টেন্ডুলকার বলেছিলেন কোনো করাপশন হয়নি। তখন ওনাকে আমার প্রচন্ড অপছন্দ করা বা ঘৃণা করতে ইচ্ছা করছিল। আপনাদের একটা কথা বলছিলাম না, পছন্দের মানুষের সব কিছু নিয়ে ঘাটাঘাটি করলে কষ্ট বাড়ে। ওনাকে আমি কীভাবে অপছন্দ করবো? আমার লাইফের অনেকগুলো অ্যাচিভমেন্টের জন্য আমি ওনার কাছে ঋণী। কীভাবে অপছন্দ করবো? আমি যখন প্রচণ্ড কষ্টে থাকতাম, ধরেন পরীক্ষা দিচ্ছি, লিখিত পরীক্ষা দেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা, প্রচণ্ড দ্রুত লিখতে হয়। ধরেন আমার টার্গেট ছিল আমি প্রতি 3 মিনিটে 1 পেজ লিখতাম বাংলায়, আর ইংলিশে প্রতি 5 মিনিটে 1 পেজ লিখতাম গড়ে, অন এন অ্যাভারেজ। মাঝে মাঝে 2.5 মিনিটেও লিখছি। লেখাগুলো অবশ্যই সুন্দর হয়নি, এটা তো বড় অপেক্ষা রাখে না। তখন এতটাই প্রেশার যেত হাতের উপরে, আমার কাছে মনে হতো এই কবজিগুলো মনে হয় খুলে পড়ে যাবে, সরি আঙুলগুলো মনে হয় খুলে পড়ে যাবে, ওরকম মনে হতো। তখন আমি ভাবতাম লেখা বন্ধ করে মানে 1 মিনিটের জন্য, এই যে আমি পরীক্ষা দিচ্ছি, আমাদের সময় কিন্তু বিসিএস পরীক্ষা ছিল 3 ঘন্টা, এখন 2 ঘন্টা হয় রিটেন পরীক্ষা। তো এই 3 ঘন্টা 10টা থেকে 1টা সময় ছিল, 10টা থেকে 1টা। তখন আমি নিজেকে বলতাম এই 1টা যখন পার হয়ে যাবে, তখন যদি আমি কান্নাকাটিও করি আমাকে কেউ লিখতে দিবে না। এই 3 ঘন্টা আমাকে লিখতেই হবে, আমার চাকরি নেই, আমার চাকরিটা পেতেই হবে। এগুলো যখন ভাবতাম, আই হ্যাভ টু পারফর্ম ওয়েন আই এম পারফর্মিং। এবং টেন্ডুলকারের কথাটা ভাবতাম, মেই খেলেগা, আই উইল প্লে। তখন আমার কষ্টটা একটু হলেও কমতো এবং আমি আমার লেখা শুরু করতাম। শাহরুখ খানের একটা কথা আমাকে বিসিএস পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় প্রচন্ড উৎসাহ দিয়েছিল। কথাটা হচ্ছে, শাহরুখ খানের একটা মুভি দেবদাস দেখেছেন না? ওকে, সবাই দেখেছে। শাহরুখ খানের সবচাইতে বেশি মেলোড্রামাটিক মুভি ধরা হয় দেবদাসকে। অতি নাটকীয়তা, ওনার অভিনয়টা ছিল অতি অভিনয়, মেলোড্রামাটিক অ্যাক্টিং ছিল। দেবদাস মুভিটা রিলিজ পাওয়ার পর যখন সফল হয়েছিল, তখন এক সাংবাদিক শাহরুখ খানের সঙ্গে একটা সাক্ষাৎকারে ওনাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা শাহরুখ, তুমি যে এই যে অভিনয়টা করো, এত চমৎকার অভিনয় করো, কীভাবে করো বলো তো, কীভাবে সম্ভব? তখন শাহরুখ খান বলে না, মানে তুমি কি ক্যামেরার সামনে দাঁড়াও আর সঙ্গে সঙ্গে অভিনয় চলে আসে, তুমি তো একটা জিনিয়াস, এরকম কোনো কিছু? তখন শাহরুখ খান তার সেই বিখ্যাত হাসিটা দিয়ে বললেন, বিখ্যাত হাসিটা ছিল আরেকটা মুভিতে, দেখেছেন কি ওটা? ডরে একটা হাসি দেয় শাহরুখ খান, অত্যন্ত কঠিন, আমি চেষ্টা করছি পারি নাই, খুব কঠিন। সে হাসিটা দিয়ে বললেন, তুমি কি মনে করো এই যে আমি শুটিং করতে নামার আগের দিন রাত্রেবেলা আমি রাত জেগে শুটিংগুলো প্র্যাকটিস করি, যেগুলো একটু কঠিন শট, সেই কঠিন শটগুলো আমি আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকবার প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে করতে একটা সময় আমার মনে হয় আমাকে দিয়ে হচ্ছে না, আমার অভিনয় দেখে আমি নিজেই বিরক্ত, ভালো লাগছে না। আমার প্রায় সময় মনে হয় শাহরুখ খানের পক্ষে আর অভিনয় করা সম্ভব না। এভাবে করে 3-4 বার আমি ব্যর্থ হই, আবার চেষ্টা করি। তখন সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করলেন, বলে এটা সম্ভব এতবার চেষ্টা করা? তখন শাহরুখ খান হেসে বললেন, দেখো আমি মনে করি তুমি যদি কোনো একটা কাজ করার সময়ে তোমার কমপক্ষে 4 থেকে 5 বার এটা মনে না হয় যে কাজটা আমি করতে পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি ছেড়ে দিই, আমার অনেক কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আমি আর নিতে পারতেছি না, আমাকে দিয়ে হবে না, এই জিনিসটা তোমার যদি কমপক্ষে 4 থেকে 5 বার মনে না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি শিওর থাকতে পারো কাজটা তুমি আসলে শুরুই করবে। যখন আমার বিসিএস পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময় এই ক্লান্তিগুলো কাজ করতো, বিরক্তিগুলো কাজ করতো, তখন আমি এই কথাটা রিকল করতাম, মাথার মধ্যে আনতাম। তা আমার এই জিনিসটা আমাকে মোটিভেট করতো সেই সময়। গোলকিপাররা, আপনারা পেনাল্টি শট দেখছেন না ফুটবলে?
আমি আমার লাইফে যতগুলো পেনাল্টি কিক দেখছি, বেশিরভাগ তাকে দেখছি কি ওই কিকটা আসে মাঝখানে, গোলকিপার ওদিকে দৌড়াই গোল হয়। গোলকিপার আসলে কেন দৌড়ায় বলেন তো, কেন লাফায় বলেন তো? যদি সে না লাফায় এবং গোল খায়, তখন তাকে সবাই বলবে তুই গোল খাবি না, কে গোল খাবি, তুই তো চেষ্টাই করিস নাই, ওই জন্য সে লাফায়। আমরা অনেক সময় একটা পরীক্ষা দেওয়ার সময়, প্রিপারেশন নেওয়ার সময় আমরা এদিকে দৌড়াই, ওদিকে দৌড়াই, অমুক জায়গায় গিয়ে গ্রুপ স্টাডি করি, এই করি, সেই করি, হ্যাঁ করি, ত্যাগ করি, কোচিংয়ে দৌড়াই, অনেক কিছু করি। কিন্তু বাসায় বসে যে পড়াশোনাটা করা দরকার সেটা অনেক সময় আমরা করি না। আমি আপনাদের বলি, আপনি যদি যে কোনো চাকরি পেতে চান, আপনাকে বাসায় প্রচুর সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। আপনার বেসিকের উপর ডিপেন্ড করে। যার বেসিক যত খারাপ তাকে তত বেশি সময় দিতে হবে। বেসিক ভালো হলে একটু কম সময় দিলেও চলবে। যদি আপনি বাসায় প্রচুর সময় না দেন, আপনার পক্ষে কোনো চাকরি পাওয়া সম্ভব না। আপনার মনে হবে যে আপনি বিশাল পড়াশোনা করে ফেলতেছেন, এরকম মনে হবে। এখানে দৌড়াচ্ছেন, ওখানে দৌড়াচ্ছেন, সবাই বলতেছে আরে বাবা সে তো পরে উল্টাই ফেলতেছে, সে শিওর বিসিএস ক্যাডার হয়ে যাবে। পরীক্ষার রেজাল্ট বের হলে দেখবেন কিছুই হয় না। আমাদের আশেপাশে আমরা দুই ধরনের লোক দেখি। এক ধরনের লোক বিশাল পরিচয় শুরু করে কোনো একটা কাজ করার সময়, হ্যান করেন গা, ত্যান করেন গা, এটা করবো সেটা করবো। আরেক ধরনের লোক কাউকে কোনো কিছু বলে না, নীরবে নিভৃতে কাজটা করেই যায়, কাজটা করেই যায়। আপনারা দেখবেন যখন রেজাল্ট বের হয় তখন দ্বিতীয় ধরনের লোক সাকসেসফুল, প্রথম ধরনের লোকের কোনো খোঁজই নাই। প্রথম ধরনের লোককে বলা হয় সিরিয়াস, সেকেন্ড ধরনের লোককে বলা হয় সিনসিয়ার। কোনো একটা কাজ ভালো করে করার জন্য সিরিয়াস হওয়ার চেয়ে সিনসিয়ার হওয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। লোকজনকে শোনার দরকার নেই, আপনি কাজটা করে যান, তাহলেই হবে। একটা গান শুনি। জন ডেনভার কোনো এক শীতকালে কানাডার মন্ট্রিলে স্কিইং করছিলেন, বরফের দিয়ে স্কিইং করছিলেন। স্কিইং করার সময় তুষারকণাগুলো তার চোখে, মুখে, সমস্ত শরীরে এসে পড়ছিল। তখন তার মনে হতে লাগলো তার স্ত্রী লেখা চাওয়া হয়েছিল, তো সুনীল কাজ ফেলে রেখেছেন, লেখেনি। কোন একটা সকালবেলা দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ সুনীলের বাসায় এসে হাজির। তখন সুনীল হচ্ছে স্নান করতে যাচ্ছে, একটা জল গামছা পরা, খালি গা, স্নান করতে যাচ্ছে। ওনাকে দেখে কি অবাক, দাদা আপনি এত সকালবেলা এসেছেন, কবিতাটা তুই লিখেছিলি? সাগরদাকে না বলার মতো সাহস সুনীলের ছিল না। তখন সুনীল তাকে বলেন, দাদা আমি লিখেছি, তুমি বসো, আমি এনে দিচ্ছি, যা নিয়ে আয়। আসলে কিন্তু লিখে নেয়। ভিতরে গিয়ে টেবিল চেয়ারে বসে একটা কাগজ কলম নিয়ে তখনই কবিতাটা লিখলেন এবং ওনার সময় লেগেছিল মাত্র 15 মিনিট। কুমার শানুর একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে, আপনারা জানেন হয়তোবা। ওয়ার্ল্ড রেকর্ডটা হচ্ছে উনি বিশ্বের সবচাইতে একদিনে সবচাইতে বেশি গান রেকর্ড করার রেকর্ডটা হচ্ছে কুমার শানুর। উনি একদিনে 28টা গান রেকর্ড করেছিলেন। ঘটনাটা বলি। তখন কুমার শানু অনেক বিজি একজন সিঙ্গার, অনেক প্রডিউসারের মুভিতে উনি সাইন করেছেন, কিন্তু গানগুলো করে দেওয়ার সময় পাচ্ছেন না। তো প্রডিউসাররা বিভিন্ন আজে বাজে কথা বলতো ওনার সম্পর্কে, শানুদা এখন কমার্শিয়াল হয়ে গেছে, টাকা নেই, গান করে না, ইত্যাদি ইত্যাদি। ওনার ম্যানেজারকে বলতো। তো ম্যানেজার একদিন কুমার শানুকে বললেন, দাদা মাংস মাত্র আর বাঁচে না, সবাই তো বলছে তুমি নাকি কমার্শিয়াল হয়ে গেছো, টাকা নাও, গান করো না। ও তাই নাকি? কারা বলছে? প্রডিউসাররা বলছে। বলে যেটা কাজ করো, তুই কালকে সবাইকে আসতে বলো, আমি গান করে দেবো। দাদা সম্ভব না, অনেকেই তো। বলে হ্যাঁ আমি তো তাই বলছি রে, সবাইকে আসতে বলো, আমি গান করবো। তবে সবাইকে বলিস যাতে ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসে, ফুল পেমেন্ট না করলে আমি গান করবো না। তখন ম্যানেজার বললো, দাদা তুমি বলেছিলে কালকে কোনো শিডিউল রাখবে না, আমাদের পরশু দিন তো ইউরোপ ট্যুর শুরু হচ্ছে, পরশু দিন ওদের ইউরোপ ট্যুর হওয়ার কথা, সকাল 7:30টায় ফ্লাইট। বলে অসুবিধা নাই, কালকে আমার বিশ্রাম দরকার নেই, সবাই বাজে বাজে কথা বলছে, আমি টাকা নিয়ে গান করি না, ঠিক আছে দেখা যায়। পরের দিন সকালবেলা সবাই এসে হাজির। 36 জন এসেছিল। 36 জনের মধ্যে 28 জন ফুল পেমেন্ট নিয়ে আসছে, তাদেরকে রাখা হলো, বাকিদেরকে বিদায় করে দেওয়া হলো। কুমার শানু বসে বসে একে একে 28টা গান রেকর্ড করলেন সন্ধ্যা পর্যন্ত। আপনারা ভাববেন না যে ওই 28টা গান উনি কোনো রকমে করে দিয়েছে, ভালো হয়নি, ওরকম কোনো কিছু না।
কয়েকটা গান ওনার যখন পছন্দ হয়নি উনি আবার করেছেন, এরকমও কয়েকটা গান আছে। শুধু তাই না, এই 28টা গানের মধ্যে 5টা গান ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল। একটা গানের কথা আপনাদের বলতে পারি, 1942 এ লাভ স্টোরি একটা মুভি আছে না, দেখেছেন তো? ওখানে একটা গান আছে, কুছ না কহো কুছ ভি না কহো, শুনছেন না গানটা? এটা ছিল ওই 28টা গানের মধ্যে একটা। সো যারা ফোর্থ ইয়ারে আছেন, যারা বলেন আমাকে ভাইয়া সময় নাই, 37তম বিসিএস পরীক্ষা দিব একবার দিয়ে, সময় নাই কি করবো, যারা মাস্টার্সে আছেন আমাকে খুব শুনতে হয় কথাগুলো, তাদেরকে বলি ওই ভালো কিছু করার জন্য যে আপনাকে দীর্ঘদিন ধরে কাজটা করতে হবে এমন কোনো কথা নাই। ভালো কিছু করার জন্য অনেক সময়ের চাইতে ওই ভালো কিছু করার আপনার ইচ্ছাটা কতটুকু, আবেগটা কতটুকু, আপনি কতটুকু এফোর্ট দিচ্ছেন, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য কথাটা বলি। প্রথমবারে বিসিএস হয় না, দুনিয়াতে অনেক কাজ প্রথমবারে হয়েছে, ভালো ভালো কাজ প্রথমবারে হয়েছে। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস, সত্যজিৎ রায়ের প্রথম কাজ, টু কিল এ মকিংবার্ড হারপার লির প্রথম উপন্যাস, এরকম অসংখ্য এক্সাম্পল আপনাদের দেওয়া যাবে। সো প্রথমবারে ভালো জিনিস হয় না, এটা বোধহয় ঠিক না। আমি প্রথমবারে চাকরি পাইছি, আমার অনেক বন্ধু বান্ধব প্রথমবারে চাকরি পাইছে। যারা প্রথমবার বিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদের কেন প্রথমবার হবে না? বিসিএস পরীক্ষাটা এতই বিরক্তিকর একটা পরীক্ষা, এতই বিরক্তিকর একটা পরীক্ষা, ওই বিসিএস যদি প্রথমবারে না হয় আপনাকে আরো একবার দিতে হবে, এই ভয়ে কিন্তু প্রথমবারে বিসিএস হয় অনেকের। আমার হয়েছিল, আমার জন্য সবচেয়ে বড় মোটিভেশন ছিল এই বিরক্তিকর জিনিসটা আমাকে আরো একবার করতে হবে। বিল গেটস একবার বলছিল, আমি আমার সফটওয়্যার ফার্মে যারা সবচেয়ে অলস ব্যক্তি তাদেরকেই চাকরি দিই। তখন তাকে জিজ্ঞেস করা হলো কেন? বলে কারণ যারা অলস ব্যক্তি তারা কোনো একটা কাজ করার সময় এমনভাবে কাজটা করে যাতে কাজটা দ্বিতীয়বার করতে না হয়। আপনাদের বলি, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য অলস হন, প্রথমবারের ক্যাডার হন, ভালো করে পড়েন প্রথমবারে। কখনো কোনো কিছু করতে না পারলে খুব একটা হতাশ হওয়ার দরকার নাই, এটা মেনে নিয়ে সবাই সব কিছু পারে না। আরেকজন ব্যক্তি যেটা পারে একটু চিন্তা করে দেখেন, আপনি অনেক কাজ পারেন যেগুলো উনি পারেন না। সো সবাই সব কিছু পারে না। আর কখনোই এটা ভাববেন না যে আপনি এটা ডিজার্ভ করেন। দুনিয়াতে ডিজার্ভ করা বলে কোনো কিছু নাই আসলে। আমি এটা ডিজার্ভ করি এমন কোনো কিছু নাই। আমি যে প্রথম হলাম, সত্যি বলছি আমি প্রথম হওয়া ডিজার্ভ করি না। আমি খুব একটা ভালো স্টুডেন্টও ছিলাম না, কিন্তু হয়ে গেছে। দুনিয়াতে সব কিছু অ্যাচিভ করতে হয়, আর্ন করতে হয়, ডিজার্ভ করে কিছু নাই। আমার এটা হবেই হবে, আমার রেজাল্ট অনেক ভালো হতে পারে। আমি অনেকেই চিনি যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে বের হয়েছেন ইউনিভার্সিটি থেকে, কিন্তু 3 বার দিয়েও প্রিলিমিনারি পাস করতে পারেন না, এরকম অনেককেই চিনি আমি। আমার অবস্থানের সুবাদে আমার চেনা হয়েছে, চেনা জানা আছে অনেক লোকের সাথে। ওই জন্য ডিজার্ভ করা বলে কোনো কিছু নাই, প্রত্যেকটা জিনিস আর্ন করতে হয়। ডিজার্ভ করা বলে কোনো কিছু নাই। একটা এক্সাম্পল দিই, যদি দুনিয়াতে ডিজার্ভ করা বলে কোনো কিছু থাকতো তাহলে সবচেয়ে সুন্দরী মেয়েগুলো সবচেয়ে সুন্দর বর পেত না? আসলে কি হয় ভাই এই জিনিসটা দেখছেন? আমি খুব একটা দেখি না। হয় অনেকে বলছে হয় কম হয়, খুব কম হয়। সুন্দরীরা সুন্দর বর পায় না। আপনারা যারা সুন্দর আছেন তাদের হাজবেন্ড সুন্দর হবে না, কেমন? তো ভাইয়াদের বলি, সুন্দর ছেলেগুলো মানে হ্যান্ডসাম ছেলেগুলো কিন্তু সুন্দরী মেয়ে পায় না বিয়ে করার সময়। যারা হ্যান্ডসাম আছেন তারা সুন্দরী বউ পাবেন না, ঠিক আছে? তো যদি ডিজার্ভ করা বলে কোনো কিছু থাকতো তাহলে তো সুন্দরের সাথে সুন্দরের বিয়ে হতো, সেটা তো হয় না। তো সবকিছু আর্ন করতে হয়। আপনার সাকসেস এবং আপনার ফেলিউর দুটোই আপনি আর্ন করেন, কোনোটাই ডিজার্ভ করা সম্ভব না। তো মাঝে মাঝে মনটা খুব বিক্ষিপ্ত হয়, কষ্ট লাগে, মনে হয় কি পেলাম না, কি হওয়ার কথা ছিল, কি হয়েছে। তখন আমি বিভিন্ন মোটিভেশনাল কথা, বিভিন্ন গান, মুভি, এগুলো দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করি। সবচেয়ে বেশি কাজ দেয় যেটা, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। শ্রীমদ্ ভগবদ্গীতার যে সারাংশটা, ভগবদ্গীতার সারাংশটা হচ্ছে এরকম: যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে,
যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কালটা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। শান্তি লাগে, অনেক শান্তি লাগে। এই যে লাইফ আসলে আমাদের কি দেয়? লাইফ আমাদের, আমরা যা চাই তা দেয় না। লাইফ আমাদের ততটুকুই দেয় যতটুকু আমাদের দরকার। এটা আমি শিখছি আমার লাইফ থেকে। একটা কথা আছে ল্যাটিনে, কিউ সেরা সেরা। কিউ সেরা সেরা মানে হচ্ছে হোয়াট এভার ওয়াজ ওয়াজ, হোয়াট এভার ইজ ইজ, হোয়াট এভার উইল বি উইল বি। যা হওয়ার তাই হবে। এত চিন্তা ভাবনা করে কি হবে ভাই? আমি খুব বিশ্বাস করি সৃষ্টিকর্তা বা আল্লাহ যেটাই বলেন, আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের রিজিক আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। আমাদের সেই ক্ষমতা দেওয়া হয় নাই যে আমরা অন্য কোনো রিজিক পছন্দ করব। আমরা যেটা করতে পারি সেটা হলো ওই রিজিকটা অর্জন করার যে পথটা, সেই পথটাকে আমাদের চেষ্টার দ্বারা অধিক সম্মানিত কিংবা কম সম্মানিত করতে পারি। আমাদের কাজই হচ্ছে ওটা। এখন একটা গান শুনবো এবং সেই গানের কথাগুলো খুব ভালো করে খেয়াল করবো। কিউ সেরা সেরা গানটার নাম। তো আমাদের লাইফে যা কিছুই হোক, যা কিছুই ঘটুক, যা ঘটার কথা তাই ঘটছে, যা ঘটবার কথা তাই ঘটবে। কিউ সেরা কিউ সেরা সেরা। ওকে, সাকসেস কি? হোয়াট ইজ সাফল্য? হোয়াট ইজ সাকসেস? আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি। Success is not the opposite of saying to you even all jokes. সাফল্য হচ্ছে, ধরেন আপনি একটা কৌতুক বলছেন, সেই কৌতুকটা যদি খুবই বাজে হয়, এটা কোনো কৌতুকের মধ্যেই পড়ে না, কিন্তু লোকজন সমানে হাসতেছে, আপনি সাকসেসফুল। আমাদের অফিসের বসরা মাঝে মাঝে এমন এমন কৌতুক বলে যে কৌতুকগুলো এতই পচা, সেটা কৌতুক ছিল, এটা যদি কেউ বলে না দেয় বোঝার কোনো উপায় নেই সেটা কৌতুক ছিল। কিন্তু আমরা যেহেতু চাকরি করি আমাদের হাসতে হয়, স্যার অসাধারণ কৌতুক স্যার, মানে এরকম কিছু করার নেই। ইটস এ পার্ট অফ আওয়ার জব। আমি তখন কাজ করতাম শুল্ক গোয়েন্দাতে, আমার পোস্টিং ছিল ঢাকায় মগবাজারে। তো আমি কোনো একটা দিন একটা কাজে আমার জয়েন্ট কমিশনার স্যারের রুমে গেলাম। জয়েন্ট কমিশনার মানে হচ্ছে আমার সিনিয়র, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, এরকম করে স্যারের রুমে গেলাম। কাজ স্যারের সঙ্গে কাজ করতে, স্যার আমাকে খুব স্নেহ করতেন, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। স্যারের সাথে কাজ করতেছি, একটু পরে ওই রুমে ঢুকছেন আমাদের এডিশনাল কমিশনার স্যার। এডিশনাল কমিশনার হচ্ছে জয়েন্ট কমিশনারের সিনিয়র। উনি ঢোকার পরে আমরা দাঁড়ালাম, দাঁড়াই বললাম স্যার বসে। স্যার আমাকে দেখে বলে, ও সুশান্ত তুমি এখানে আসছো, খুব ভালো হয়েছে। স্যার আমাকে দেখে খুব খুশি হতেন। খুশি হওয়ার একটা কারণ ছিল, আমাদের এডিশনাল কমিশনার স্যার সাহিত্য পড়তে খুব ভালোবাসতেন, দর্শন নিয়ে প্রচুর ঘাটাঘাটি করতেন, এবং আমার সাথে দেখা হলেই উনি সাহিত্য নিয়ে আলাপ করতেন, দর্শন নিয়ে আলাপ করতেন। এটা আমার অনেক ভালো লাগতো। যেহেতু সিভিল সার্ভিসে বেশিরভাগ লোকই বইটই পড়ে না খুব একটা, তো যার ফলে উনি যে কয়েকজন বইটই পড়ে তাদের সাথে উনি গল্প করতে শুরু করেন আর কি। তা আমার সাথে বিভিন্ন বিষয়ে গল্প করছেন, স্যারও খুশি, আমিও খুশি। স্যার অনেক ভালো। গল্প করতে করতে হঠাৎ করে বাংলা উপন্যাস নিয়ে কথা আসলো, যে বাংলা উপন্যাসের কোন উপন্যাসগুলো ভালো, কারা ভালো উপন্যাস লিখেছেন। স্যারের মতে, স্যার মনে করেন যে বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ উপন্যাসী হচ্ছেন বঙ্কিমচন্দ্র। আমি স্যারকে বললাম, না স্যার, বঙ্কিমচন্দ্র ভালো উপন্যাসী, কিন্তু স্যার শ্রেষ্ঠ বলতে গেলে মানিক বন্দ্যোপাধ্যায়, ওনার উপরে বঙ্কিমচন্দ্র না। বলে, না ভাই তুমি এগুলো পড়ো নাই, হ্যান ত্যান। তা আমার যেহেতু মোটামুটি পড়াশোনা ছিল, আমি স্যারকে লজিক দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম কেন মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিম থেকে বেটার অ্যাজ এ নভেলিস্ট। স্যার খুবই বিরক্ত হয়েছে আমার উপরে। আমি উপন্যাসের গঠন, কেমিয়া, ডিকশন সবগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম স্যারকে। একটা সময় স্যার
আমার কাছে হার মানতে বাধ্য হলেন, আর আমি তখন বিজয়ীর মতো হাসি দিচ্ছি। বিশাল একটা ব্যাপার, স্যারকে হারাই দিচ্ছি তর্কে। আমি তো অনেক খুশি। আমার জয়েন্ট কমিশনার স্যার কোনো কিছুই বলতেছে না। স্যার একবার আমার দিকে দেখে, একবার ওনার দিকে দেখে, মাঝে মাঝে হাই তোলে, কারণ স্যার বইপত্র পড়ে না। তো এখন যখন ওর দিকে ওনার দিকে আমার এডিশন কমিশনার স্যার তাকায়, জি স্যার ঠিক, উনি বইটাই পড়ে না, যার উনি কোনো কথা বলতেছে না, উনি হাই তুলতেছে। তো স্যারকে যখন আমি হারাই দিলাম, তখন স্যার খুব বিরক্ত হয়েছে আমার উপরে, বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমরা কাজ করো, আমি আসি। যাওয়ার সময় বলে, এই শুনো সুশান্ত, তুমি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়ো, ঠিক আছে, বঙ্কিমও ভালো মতো পড়বা। বলে স্যার আমি তো পড়ছি স্যার, পড়ে বলতে চুপ মিয়া। আমার যে জয়েন্ট কমিশনার স্যার, উনি এতক্ষণ কোনো কথাই বলেন নাই। স্যার যাওয়ার পরে আমাকে স্যার খুব গম্ভীরভাবে বলে, আমি যেভাবে কথা বলছি স্যার এভাবে কথা বলে, সুশান্ত স্যার, বঙ্কিম যদি মানিক থেকে ভালো উপন্যাস লিখে তোমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে? বললাম স্যার বিষয়টা ওরকম না স্যার, বিষয়টা হচ্ছে স্যার সমস্যা নাই, কিন্তু স্যার মানে বঙ্কিমের উপন্যাস স্যার মানিক থেকে ভালো না, আপনি যদি পড়ে দেখেন। তোর মিয়া, আমি পড়লে এগুলো পড়ি নাকি? তোমার সমস্যাটা কি কও তো? তোমার চাকরি বাকরি করার ইচ্ছা নাই? স্যার আমি কি করছি স্যার? ফাউল মিয়া, বঙ্কিমও মইরা ভূত হয়েছে, মানিকও মইরা ভূত হয়েছে, তুমি আইসো প্যাঁচ লাগাইতে। আমি বললাম স্যার আমি স্যার প্যাঁচ লাগাই নাই। জীবনে চাকরি বাকরি কখনো করছো? না স্যার। বোঝা গেছে একটা বলদ। স্যার আমি স্যার বলদ না স্যার। যে বলদ সে কখনো নিজের বলদ বলছে শুনছো? তোমার চাকরির বয়স কতদিন হয়েছে? আমি গুনে বললাম স্যার 1 বছর 7 মাস। তোমার চাকরি বাকরি করার ইচ্ছা কম, আমি বুঝে গেছি। তুমি খালি বিসিএস এ ফার্স্ট হয়েছো, মাথার মধ্যে কোনো পদার্থ নাই। তাহলে স্যার বিষয়টা স্যার আপনি স্যার আমাকে শুধু শুধু ব্লেম করছেন স্যার, একটু যদি বোঝার চেষ্টা করেন স্যার। তখন শোনো মিয়া, আমি যখন প্রথম চাকরিতে জয়েন করছিলাম, আমার পোস্টিং ছিল কুষ্টিয়াতে। কুষ্টিয়া হচ্ছে আমাদের একটা অফিস, কুষ্টিয়া হচ্ছে যশোর বলে ছন্দ হারাই গেলে বলাটা ডিফিকাল্ট, কারণ বলবো ও আমি যখন চাকরিতে জয়েন করি আমার পোস্টিং ছিল কুষ্টিয়াতে। তো কুষ্টিয়া হচ্ছে আমাদের যশোর কমিশনারের আন্ডারে একটা অফিস, মেন অফিসটা যশোরে। আমাদের সবচেয়ে সিনিয়র অফিসার হচ্ছেন কমিশনার, ওনার নিচে সবাই। তো উনি বলছেন আমি যখন কুষ্টিয়াতে জয়েন করি তখন আমাদের কমিশনার স্যার আমাদের সঙ্গে টেনিস খেলতেন প্রতিদিন সন্ধ্যাবেলা। আমার কমিশনার এত বাজে টেনিস খেলতো, তার সাথে টেনিস খেলে হেরে যাওয়াটা খুব কঠিন ছিল। অথচ এই কাজটা আমি দিনের পর দিন করে গেছি। তোমার কি মনে হয় না আমার কষ্ট হয় নাই? আমি বললাম স্যার আসলে শোনো মিয়া, আমার সাথে আমার আরো 2 জন ব্যাচমেট জয়েন করছিল যশোরে। তাদের সাথে স্যার কখনোই টেনিস খেলতো না, কারণ তারা স্যারকে হারাই দিত। যখন কোনো মিটিং হতো তখন স্যার বলতো এই ছেলেটা অত্যন্ত ভালো ছেলে, কিন্তু এই ছেলেটা টেনিস খেলা একটু কম বুঝে, আমি তারে প্রতিদিন সন্ধ্যাবেলা টেনিস খেলা শিখাই। আমার পোস্টিংও ভালো ছিল, স্যার আমার অনেক আদর করতো। চাকরির নিয়ম কারণ কিছু বুঝো বলাপান। তো স্যারের এই লেসনটা আমার সবসময় মনে থাকে। চাকরিতে এই জিনিসগুলো ঘটে আর কি। দিস ইজ সাকসেস।